ভালো ভিডিও করলে কেউ দেখে না। যে বিষয়টা আমি বলি, ভালো ভিডিও করলে দেখবে না কেন? হয়তোবা খারাপ ভিডিওতে আপনি ২টা ৪টা ভিডিওতে ভাইরাল হইতেছে, আপনি ভাইরাল হয়ে যেতেছেন ২-৪টা ভিডিও ছাড়লে, কিন্তু ভালো যে ভিডিওগুলো আপনি তৈরি করতেছেন সেগুলো হয়তো ২০টা ১০০টার পরেও হলো ভাইরাল হবে। এটা 100% থাকেন। ভালো, আত্মবিশ্বাস থাকতে হ্যাঁ হবে। 100% আপনি পরিশ্রম করতে থাকেন না। পরিশ্রম না করলে তো আপনি হবে না। আর হুট করে আপনি একটা খারাপ ভিডিওতে ভাইরাল হইছেন, আপনি বাইরে বের হইছেন, রাস্তায় বের হইছেন, আপনি বলতেছে ওই যে চেরি ওয়েস্টার্ন পড়ছিল, ওই ভিডিওটা করছিল। এটা কি ভালো কথা? আসসালামু আলাইকুম। ক্লাসিক শোতে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। ক্লাসিক শো উইথ মিস্টি প্রেজেন্টেড বাই মাতবর এন্টারটেইনমেন্ট এবং মাতবর মিউজিক ওয়ার্ল্ড। আমাদের আজকের সিজন 2তে আমাদের একজন বিশেষ অতিথিকে নিয়ে আসছি আপনাদের মাঝে। আমরা তার সাহসিকতা এবং তার লাইফস্টাইল, তার জীবন কাহিনী সব সম্পর্কে জানবো। তো বন্ধুরা, আর দেরি না করে আমরা চলে যাচ্ছি তার কাছে। তার নাম হচ্ছে আশিকুর রহমান বাঁধন। তো বন্ধুরা, আর দেরি না করে আমরা তার কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে পেয়ে আরো ভালো লাগলো। অনেকদিন যাবৎ খুঁজতেছিলাম যে কবে বাঁধন ভাইকে এসে আমরা গল্প শুনবো, তার জীবন বৃত্তান্ত জানবো। আর সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে আপনি খুব করে গিয়ে একদম যে সাহসিকতার সাথে যে প্রশ্নগুলো তুলে ধরেন সাংবাদিকতার মাধ্যমে, আমি তো ফার্স্ট টাইম দেখে খুব বিব্রত ছিলাম যে এটা কিভাবে পসিবল। তো যাই হোক, তারপরে এই প্রসঙ্গগুলো আমরা দর্শককে জানাবো বা আপনার অভিমতগুলা বা এটার পিছনের যে গল্পগুলা সেটা জানবো। তো প্রথমেই আমরা যেটাতে জানবো যে আপনি যে অনেক ক্ষেত্রে দেখছি যে টিকটকার বা বিভিন্ন শ্রেণীর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত, তাদেরকে সত্যি ঘটনাটাকে তুলে ধরে আনছেন। আসলে এটার পিছনে সত্যি বলতে বা আপনি যেটা তুলে ধরতে চাচ্ছেন এটা আসলে কি সত্যি বা সত্য ঘটনা নাকি, বা আপনার আছে না যেটা শুধু বলার জন্য বলা, আমি এটা দর্শকের সামনে প্রেজেন্ট করার জন্য, ভাইরাল হওয়ার জন্য, এরকম কিছু, নাকি আপনার সত্যটা জানার জন্য সেখানে যাওয়া? থ্যাংক ইউ, খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। আসলে বিষয়টা হলো, আমি যেই ধরনের ভিডিওগুলো তৈরি করি এগুলা আসলে সব সত্য, রিয়েল টাইপের ভিডিও। তো আপনারা দেখেন আমার ভিডিওগুলোতে বেশিরভাগ টিকটক সেলিব্রিটি পারসন, যে ওদেরকে ধরি বেশি। আর এমনি কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার যারা আছে তাদেরকেও আমি বেশিরভাগ ধরি, ইন্টারভিউ টাইপের ভিডিওগুলো করে থাকি। টিকটকার যারা আছে তারা জানেন যে আমাদের এটা মুসলিম কান্ট্রি, হ্যাঁ, আমরা মুসলমান সবাই, ওরা অশ্লীল ড্রেস পরে আর কি ভিডিওগুলো তৈরি করে, ফালতু টাইপের ভিডিওগুলো বেশিরভাগ তৈরি করে। তা আমি চিন্তা করলাম আসলে আমাদের যে ছোট ভাই বেরাদার আছে, অনেকেরই ছোট ভাই বেরাদার আছে বর্তমানে, যায় এইসব টিকটক গুলো বেশি দেখে, টিকটক গুলো বেশি দেখে ছোট বাচ্চারা। তো ওরা যে অশ্লীল ভিডিওগুলো তৈরি করতেছে, এগুলো করলে তো তা বাচ্চা পোলাবেন এগুলো ওদের থেকে শিখবে, পরবর্তীতে ওরাও এগুলো করবে। তাই চিন্তা করলাম আসলে ওদেরকে ধরা উচিত, ওদেরকে জিজ্ঞাসা করা উচিত যে আসলে তোমরা কেন এগুলো করো, ঠিক আছে? তাদের ফ্যামিলি কেন ওদেরকে সাপোর্ট দিচ্ছে, আসলে ওদের ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে কিনা, এই বিষয়টা জানার জন্য আর কি ওদেরকে আমার ধরা, ওদের সাক্ষাৎকার অথবা ইন্টারভিউ টাইপের ভিডিওগুলো তৈরি করা। তো আমি ভিডিওর মধ্যেই আর কি এই বিষয়ে ওদেরকে কোশ্চেন করি যে আসলে তোমরা যে অশ্লীল ভিডিওগুলো তৈরি করো, সেক্ষেত্রে তোমাদের ফ্যামিলি কি জানে? অনেকে বলে এটার ভিতরে যে ফ্যামিলির সাপোর্ট বা এটা কেমন পেয়েছেন? এটা বেশিরভাগ অনেকেই বলতেছে হ্যাঁ আমার ফ্যামিলি জানে। মানে ওদের একটা প্রশ্ন আমি যদি বলি, তোমরা যে অশ্লীল ভিডিওগুলো তৈরি করতে তোমার ফ্যামিলি জানে, বাবা মা জানে? বলে হ্যাঁ জানে, আমার ফ্যামিলি জানে দেখে তো আমি করতেছি, ঠিক আছে? আর আপনি কেন এসব বলবেন, এসব প্রশ্ন আপনি করবেন কেন? আমার ফ্যামিলি দিলে আপনার সমস্যা কি করতে? আমার সমস্যা বলতে আমার না, যারা ভিডিওগুলো দেখতেছে, যে অডিয়েন্স গুলো আছে, তাদের আমার থেকে বেশি সমস্যা। কারণ তাদের এই পচা ভিডিও দেখে কিন্তু তাদের বাচ্চারা, যুব সমাজ নষ্ট হচ্ছে। এই জন্য আর কি ওদেরকে আমি এই ধরনের কোশ্চেন গুলো করি, আসলে তোমরা এগুলো কেন করো? তো এইগুলো করতে গেলে অনেক সময় অনেকে মনে করে শিকার হতে হচ্ছে। হ্যাঁ শিকার, অনেকে বলতেছে আসলে আমি এটা মেকিং টাইপ ভিডিও তৈরি করতেছি। আসলে মেকিং না, আমি নিজে যে ওদের সাথে যে আমি মেকিং করে ভিডিও তৈরি করে তো প্রকাশ হবে একদিন না একদিন, কিন্তু আসলে এরকম টাইপের কোনো ভিডিও না। আমি ওদেরকে ইন্টারভিউ নেই, ইন্টারভিউর ভিতরেই আসলে এই প্রশ্নগুলো করি। অনেকে বলে আপনি এত এংরি হন কেন, রাগিন্যত প্রশ্ন করেন কেন, এত রাগী কেন আপনি? আসলে রাগী না, যখন আপনি একটা কোশ্চেন করবেন, ওই লোকটা দেখতেছেন বাজে ভিডিও তৈরি করতেছে, আমি না অন্য কেউ যদি প্রশ্ন করে, তার বিপরীত যদি ও উল্টো কথা বলে, তখন আমি বলতেছি যে আপনি ওয়েস্টার্ন পোশাক কেন পরছেন, এখন আপনি বলতেছেন আমি পরবো, তাতে আপনার সমস্যা কি? হ্যাঁ আমার সমস্যা আছে, পরার ভিতরে একটা সীনলতা আছে, একটা একটা সৌন্দর্য আছে, বা একটা কন্টেন্টের একটা ধারা বিবরণ আছে। হ্যাঁ, আমরা যুব সমাজকে বা আমরা পরবর্তী প্রজন্মকে অনেকভাবে অনেক কিছু শিখাতে পারি, সেটা ভালো কাজের মাধ্যমে শিখাতে। হ্যাঁ, বিনোদন সবার লাইফেই দরকার,
তো সেক্ষেত্রে দেখা যায় যে এই যে মানে হুটহাট করে যারা কোনো কিছু শুধু ভাইরালের নেশায় যে বাজে কিছু, তো অসংখ্য ধন্যবাদ বাঁধন ভাই, যেটা যে আমি আসলে ধন্যবাদ দেওয়ার লাস্ট টাইমে দেই, তো আপনাকে শুরুতেই দিয়ে দিলাম, সেটা হচ্ছে যে আপনি এই জিনিসগুলোর প্রতিবাদ করছেন বা করে যাচ্ছেন। হ্যাঁ, এটা আসলে আমাদের দরকার, কারণ আমরা মুসলিম কান্ট্রি, আমাদের বিনোদনের জন্য কাজ সবাই ভালোবাসি, আমরা শেখার জন্য বাচ্চাদের অনেক কিছু, অনেক প্ল্যাটফর্ম আছে শেখানোর, বা অনেক কিছু দিয়ে আমরা কিন্তু বাচ্চাদের শিখাইতে পারি। সেক্ষেত্রে না করে দেখা যায় যে বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে বিভিন্ন আকারে, এগুলো আসলে আমাদের সমাজের জন্য খুবই একটা খারাপ সময় পার করছি আমরা। তো এই সময়গুলোর মধ্যে গিয়ে আপনি যেখানে অনেক সময় দেখেছেন মানুষের কাছে আটকে যাচ্ছেন, বা অনেক সময় দেখা যায় বিব্রতর শিকার হচ্ছেন, এরকম কোনো স্মৃতি সম্পন্ন বা এরকম কোনো কাজে গিয়ে আটকে গেছিলেন কি? এরকম ওর ততটা কোথাও এরকম ভাবে আটকাই নেই, কারণ আমি যে কথাগুলো বলতাম, রাইট কথা বলতাম, সত্য কথা বলতাম, সেই ক্ষেত্রে অনেকে আমাকে অনেক হেল্প করতো। কারণ কোনো এক সময় যে আসলে ভিডিওর ভিতরে এমন প্রশ্ন করছি যে কাজগুলো ও করে, ও চাইছিল যে আমি ওই প্রশ্নটা না করি, ঠিক অ্যাভয়েড আছে, করি। হ্যাঁ অ্যাভয়েড করি, কিন্তু আমি করে ফেলছি। তখন ও অনেক এংরি হয়েছে যে আসলে আমার সাথে একটা ঝামেলা করবে। সেই ক্ষেত্রে আমি যখন ইন্টারভিউ নিয়ে আশেপাশে অনেক লোকজন থাকে, তারা দেখে না আমি রাইট ছিলাম, তখন আর কি ওরকম ঝামেলা করতে পারে না তারা। আচ্ছা, এদিক দিয়ে আমি অনেকটা সাপোর্ট আপনি পাই কি মানুষের। ভিডিওতে যে রাগান্বিত যে একটা ফেস পেশ করেন বা দেখি আমরা, সেটা কি আসলে বাস্তব? তখন বাস্তব, এটা বাস্তব। আচ্ছা, তখন আমার খুব রাগ ওঠে, মানে ও যদি একটা কথা বিষয় আমি বুঝে, ওই যে বললাম যে আপনি ওয়েস্টার্ন পরেন, আমি বললাম আপনি কেন ওয়েস্টার্ন পরেন, বললো আপনার সমস্যা কি? আমার সমস্যা নাই, কিন্তু ধরেন আমার ছেলে অথবা আমার ছোট ভাই আপনাদের ভিডিও দেখে, তারা এগুলা শিখতেছে, এটাই আমার সমস্যা। এই জন্যই আর কি আমি মানে এংরি হয়ে যায় ওদের কথা শুনে। আসলে তোমরা কেন করো? ওদেরও তো ছোট ভাই আছে না, থাকতে পারে। ওর ছোট ভাই যদি ওর শর্ট ড্রেসের ভিডিও দেখে কেমন লাগবে? ওর ছোট ভাই দেখতেছে না, ওর ছোট বোন, ওর ছোট বোনও থাকতে পারে, দেখতেছে, ওর ছোট বোন ওর মধ্যে শর্ট পড়বে, আত্মীয় স্বজন দেখে। ওর বাবা যদি ওর এরকম একটা শর্ট ড্রেসের ভিডিও দেখে, তো ওর বাবা কিভাবে ঠিক থাকবে? ভালো সাধারণ মানুষই ঠিক থাকতে পারে। এই বিষয়গুলো যখন বলি, তারা তখন এংরি হয়ে যায় আমার উপরে, তখন আমার খুব রাগ ওঠে, তখন আমি ওদের উপরে মানে এংরি হয়ে অনেক জোরে লাউডলি কথা বলি। তখন অনেকের পছন্দ না, আসলে ও কেন এত জোরে কথা বলবে, কিন্তু আমি এই জন্য বলি, আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি না তখন, যে আসলে তোরা অন্যায় করছো সেটা স্বীকার না করে তুমি আবার রিপিট আমাকে বলতেছো, এই জন্য আমি এংরিটা হই বেশিরভাগ। এটা কিন্তু স্বাভাবিকভাবে বললেই হয় যে ভাইয়া আসলে আমরা এটার জন্য করি, নেক্সট টাইম আসলে ভালো কন্টেন্ট দেওয়ার জন্য চেষ্টা করব, বা আসলে এটা উচিত হয় নাই। আসলে এটা তো আমরা নিজেরাও অনেকে কাজ করতে গিয়ে মানতে চাই না, বা আমাদের দোষগুলো আমরা সবাই ঢাকতেছি, এটাই বাস্তব। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই কাজের উপরে, যে আপনি কতটুকু প্রভাব ফেলবেন বা ভালো দিকে কতটুকু নিয়ে যেতে পারবেন? আমি বিশেষ করে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি মিডিয়াতে থাকবো, কিন্তু পাশাপাশি তো আমি বিজনেস করতেছি, আরো বিজনেস করব। কিন্তু আমার একটাই টার্গেট, যেটা যারা অশ্লীল ভিডিও তৈরি করবে, নোংরা ভিডিও তৈরি করবে, চাঁদাবাজ যারা আছে বর্তমানে, এইসব গুলো থেকে মানে আমি দেশটা মুক্ত করতে চাই আর কি। এক কথায় তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করি। কিছুদিন আগে রিসেন্টলি যে আপনার ক্রিকেট খেলা নিয়ে ইনডোর স্টেডিয়ামের পিছনে আমার একটা ভিডিও দেখবেন, ওইটা প্রচুর ভাইরাল হয়েছে। আপনার ব্ল্যাক আর ও আর কি টিকিট বিক্রি করে, মানে মানুষ সিরিয়ালে অনেক 6-7 ঘন্টা দাঁড়িয়ে আছে, টিকিট পাচ্ছে না, কিন্তু ওরা মানুষের কাছে 300 টাকার টিকিট 1000-2000 টাকা বিক্রি করছে। হ্যাঁ, ওরকম একটা চাঁদাবাজকে ধরছিল, চাঁদাবাজি বলা যায় ওদেরকে। তো ওদেরকে ধরছিলাম, এই ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছে। তারপরে কিন্তু এখানে অনেকটা বন্ধ হয়ে গেছিল। এরকম যে কিছুদিন আগে আরেকটা করছে, যে রমজানের তরমুজ নিয়ে, দেখেন মিরপুর 1 নম্বর পাইকারি যে আড়ত গুলোতে আছে, ওগুলাতে তরমুজ বিক্রি করতেছে আপনার 40 টাকা কেজি আর কি বিক্রি হচ্ছে, 40-50 টাকা হইতে পারে আর আনা। কিন্তু এই 1 নম্বর এই পাশেই ভ্যানে করে বিক্রি করতেছে 90 টাকা কেজি তরমুজ। মানে এত লাভ কোথা থেকে আসে? এত লাভ কিভাবে? মানে একটা তরমুজে তারা 3 থেকে 400 টাকা লাভ করতেছে। এই যে লাভগুলো করতেছে, কি করবে? এই টাকা নিয়ে কোথায় যাবে? মৃত্যুর পরে কি করবে? এই যে রমজানে মানুষ একটা জিনিস তরমুজ খাইতে চাইতেছে, খাইতে পারতেছে না, তাদের জন্য অনেকে রাগ করে কিনতেছে। আপনার ওই ভিডিওতে এক মুরব্বী লোক বলতেছে যে বাবা, আমি এই 1 নম্বরের মাথা থেকে মাজার পর্যন্ত আসছে, একটা তরমুজ কিনতে পারিনি, তারা এত বড় সিন্ডিকেট, এই পর্যন্ত একটা তরমুজ খাইতে পারিনি। তখন কেমন লাগবে আপনার? সেই ভিডিওটা করছিলাম, প্রতিবাদ করছিলাম, আসলে তখন অনেক মানুষ আমাকে সাপোর্ট করছিল। আমার এইটাই ভালো লাগে যে আসলে কেউ অন্যায় করলে সেটার বিরুদ্ধে কথা বলতে আমার ভালো লাগে, এই জন্য এটা আমি সামনে করবো, ইনশাল্লাহ সবসময় করবো, এতে যাই হোক হবে। আপনার মিডিয়াতে কাজ নিয়ে বা কিভাবে মিশে থাকতে চান, মিডিয়ার কাজটাকে কিভাবে ভালোবাসেন? আমি মিডিয়ার কাজকে যখন শুরু করছি তখন থেকেই ভালো লাগে, ভালোবাসি। আমি যেটা বলতে চাই, আসলে বর্তমানে মিডিয়াটা নোংরা হয়ে গেছে, মানে সবাই না, 100-র ভিতরে 90%ই নোংরা হয়ে গেছে, 10% ভালো আছে। তার ভিতরে যে আমি ভালো এটাও বলবো না, কে ভালো আছে এটা আল্লাহ পাক জানে, আর দর্শক যেটা বলবে আর কি।
তো মিডিয়াটা নোংরা হয়ে গেছে, তো এই মিডিয়াতে থাকাটা অনেক কষ্ট। মানুষ যতই ভালো কাজ করে না কেন একজন না একজন বলবে যে ও খারাপ, মিডিয়া মানেই খারাপ। তারপর আমি মিডিয়াতে এইভাবে মিশে থাকতে চাই, সামনে আরো ভালো ভালো কাজ করতে চাই, এটা হলো সবচেয়ে বড় কথা। কিন্তু বাদন ভাই আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনার ভালো কন্টেন্ট বা ভালো সামাজিকমূলক কাজ দিলে তো আসলে ভাইরাল হচ্ছে না, যেটা আপনি প্রডিউস করছেন, হ্যাঁ, সেটাই আপনার ছোট উঠানো। তো সেক্ষেত্রে আপনার মানে আপনার কাছে একটা জানতে চাইবো যে এটা আসলে কিভাবে আমরা এটা মেনটেন করব বা কিভাবে এটা প্রতিকার পাওয়া যাবে? আসলে নিচ্ছে না তো আপনার অডিয়েন্স, আপনার দর্শক নিচ্ছে না ভালো কাজগুলো। আচ্ছা আচ্ছা, সুন্দর কোশ্চেন। আমি বলতেছি এই বিষয়টা। এটা আমি যখন ওই যে আপনার টিকটক সেলিব্রিটি, কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবারদের ধরি, তখনও যারা বাজে ভিডিও করে তাদেরকে একটু বেশি ধরি। তখন ওরা ওরা বলে ভাই আমি ভালো ভিডিও করলে কেউ দেখে না। এই বিষয়টা আমি বলি, ভালো ভিডিও করলে দেখবে না কেন? হয়তোবা খারাপ ভিডিওতে আপনি 2টা 4টা ভিডিওতে ভাইরাল হইতেছে, আপনি ভাইরাল হয়ে যেতেছেন 2-4টা ভিডিও ছাড়লে, কিন্তু ভালো যে ভিডিওগুলো আপনি তৈরি করতেছেন সেগুলো হয়তো 20টা 100টার পরেও হলো ভাইরাল হবে। এটা 100% থাকেন। আত্মবিশ্বাস থাকতে হবে। হ্যাঁ 100%। আপনি পরিশ্রম করতে থাকেন না, পরিশ্রম না করলে তো আপনি হবে না। আর হুট করে আপনি একটা খারাপ ভিডিওতে ভাইরাল হয়েছেন, আপনি বাইরে বেরোয়েছেন, রাস্তায় বেরোয়েছেন, আপনি বলতেছে ওই যে চেরি ওয়েস্টার্ন করছিল, ওই ভিডিওটা করছিল, এটা কি ভালো কথা? এটা কখনোই মানে দর্শক কি এটা ভালো বললো, ওর জন্য ভালো হইলো, ভাইরাল হয়েছে, ভালো কিন্তু হয় না। আর একটা ভালো ভিডিও যখন তৈরি করবে মানুষ, ওইটা 1 বছর পরেও যদি ভাইরাল হয়, মানুষ দেখলে বলে এই ছেলেটা খুব সুন্দর ভিডিও করে, ওরা কিন্তু ভালো লাগে আমার। বিষয় কিন্তু দেখেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরলে সফল অবশ্যই আসবে, সফলতা আপনার নিকটে, ধৈর্য ধরতে হবে, এটা হলো সবচেয়ে বড় কথা। হুট করে যে ভাইরাল হবে এই চিন্তা ভাবনা করলে বেশি দিন টিকতেও পারবেন না, আর মানুষও আপনাদেরকে ভালো বলবে না, এটা হলো সবচেয়ে বড় কথা।